ঢাকাকে পুরো বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পেরেছি। অটোরিকশাগুলো তারা কিন্তু লিটারালি কোনো ট্রাফিক আইন জানেই না। ট্রান্সপোর্ট তো সবার জন্য, এখানে তো আর নারী পুরুষ ভেদাভেদ নেই। খোলা আকাশের নিচে নেমে লাভ কি? আমার আশেপাশেই তো দালান। শহরে তো সমস্যা শেষ নেই, কিন্তু আমাকে যদি দায়িত্ব দেওয়া আমি সবার প্রথম রাস্তাঘাটটাকে ঠিক করব। দেশ, মানুষ আর প্রত্যাশা। জনগণ, সরকার আর প্রতিশ্রুতি। শব্দগুলোকে মালা গাঁথতে সুতা আর ফুলের মতো কাজ করে ভোট ও ভোটার। আর তরুণদের মতামতের উপর নির্ভর করে দেশের ভালো মন্দ। তাদের চাওয়ার মধ্যে থাকে নতুন দেশের দিশা। নতুনকে সুন্দর করতে পুরনোকে সাথে করে নিয়ে এগোতে হয়, কিন্তু আদি এই ঢাকা শহরকে নতুন রূপ দিতে গিয়ে হারিয়ে ফেলতে হয়েছে আগের গঙ্গাবুড়িকে। এ শহরে হাঁটলে চোখে পড়ে বড় বড় অট্টালিকা, যার নিচেই হয়তো চাপা পড়ে আছে এ শহরের ইতিহাস। ঘোড়ার গাড়ি মনে করিয়ে দেয় কেমন ছিল এই শহর। মনে প্রশ্ন জাগে, কোনোভাবেই কি গড়া যেত না এই জাদুর শহরকে পুরনোকে সঙ্গী করে? আপনাদের এখানে এবার নির্বাচনে প্রথম ভোট দিবে এমন কেউ আছে? না, আমি এখনো ভোটার হই নাই। লাস্ট ইয়ার ভোট দিয়েছিলেন। প্রায় ২৫০০ বছরের ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক হচ্ছে এই ঢাকা। এই যেভাবে আমরা সাধারণভাবে ঢাকাকে চিনি, ঢাকার সঙ্গে এত স্থাপনা জড়িয়ে আছে, ঢাকার সঙ্গে আমাদের একটা আবেগ কাজ করে, ঠিক সেভাবে আমরা কি ঢাকাকে পুরো বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পেরেছি? প্রথমে যেটা বলবো, ঢাকাকে মূলত বলা হচ্ছে জাদুর শহর। পাশাপাশি এখানে আপনাকে মসজিদের শহরও বলা হয়ে থাকে। আশেপাশে আপনি ঘুরলেই দেখতে পাবেন যে এখানে আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা, বিউটি বোর্ডিং সহ বিভিন্ন স্থাপনা রয়েছে। কিন্তু বেশ কিছু সমস্যা আমরা এখানে আসলে ফেস করতে পারি, যার কারণে আমরা হয়তো বিশ্ববাসীর কাছে ঢাকাকে সেভাবে পরিচিত করে তুলতে পারিনি। সামনে নির্বাচন আসছে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের ইশতেহার ইতোমধ্যেই দিচ্ছে। আপনাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় এই ঢাকাকে পুরো বিশ্বের সামনে একটা হেরিটেজের শহর হিসেবে তুলে ধরার জন্য, আপনি আসলে কি করবেন? সর্বপ্রথম কাজটা করতে হচ্ছে ট্যুরিজমের খাতটাকে একটু উন্নত করা, বা সেটাকে একটা উন্নতমানের একটা ব্যবসা হিসেবে গ্রহণ করা। এয়ারপোর্ট থেকে যে কোনো একটা ট্যুরিস্ট যদি বাংলাদেশে আসে বা একটা ফরেনার যদি বাংলাদেশে আসে, সাথে সাথে তাকে একটা গাইড প্রোভাইড করা হবে যে বাংলাদেশে সে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে। বাইরের দেশ থেকে কিছু কিছু যারা খুবই পপুলার ব্যক্তি যারা আছে তাদেরকে হয়তো ইনভাইট করা যেত বাংলাদেশে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছে তারা হয়তো বাংলাদেশে ইনভাইট করে তাদেরকে বলা যেত যে আসেন আমার দেশটাকে ঘুরে দেখেন। আমাদের দেশে সরকারিভাবে তেমন কোনো অ্যাপস নাই বিশেষায়িত, যেটার মাধ্যমে আমরা হয়তো দেখতে পাচ্ছি যে হয়তো এই জায়গায় এটা পাওয়া যাচ্ছে, বা ঢাকা শহরের এই স্থানে আমরা ঘুরতে পারি, এই খেতে পারি। সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বা যে কোনো একটা বিশেষায়িত অ্যাপের মাধ্যমে যে বিদেশিদের একটা সুবিধা করে দিল যে আপনারা হয়তো এখানে এই জিনিসগুলো পাবেন। লাকসাম থেকে ঢাকায় পড়তে আসা অতনুর মাস্টার প্ল্যান ভেস্তে দিতে পারে তিলোত্তমায় নগরীর যানজট। আর সূত্রাপুরে বেড়ে ওঠা লিখনের কাছে এ যেন প্রতিদিনের অভ্যাস। ভাইয়া, কিছু না মনে করলে একটু জিজ্ঞেস করি, আপনি কি এবার নতুন ভোটার? ভোট দিবেন নতুন? তাই তো সুযোগ পেলে সে প্রথমেই নিতে চায় এই রাস্তার হিসাব। চলুন না একটু হাঁটতে হাঁটতে কথা বলি। ঢাকা না এখন একটা আনপ্রেডিক্টেবল শহর হয়ে গিয়েছে। কোন দিন যে জ্যাম থাকে, কোন দিন যে থাকে না যানজট, বোঝা খুব মুশকিল। মেন্টাল পিসটাও কিন্তু এখন যানজটের কারণে নষ্ট হচ্ছে। আমরা এখন আর আগের মতো একে অন্যের প্রতি সহনশীল না, আমরা অল্পতেই মেজাজ হারিয়ে ফেলি। রাস্তাঘাটের অবস্থা দেখেন, চারপাশে ধুলা। এখন একটা সাধারণ মানুষে যে মাস্ক ছাড়া বের হবে সে উপায়ই নাই। ধরুন আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হলো, তো সেক্ষেত্রে এই যানজট নিরসনে ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য
আপনি আসলে কোন কোন বিষয়গুলো সংস্কার করবেন? সবার আগে হচ্ছে আমার ট্রাফিক সিগন্যালটাই করতে হবে, এটা হচ্ছে ভালোভাবে মেনটেন করতে হবে। যদি আমি পুরান ঢাকা চিন্তা করি, সেখানে হচ্ছে রিক্সা, অটো রিক্সাগুলো তারা কিন্তু লিটারালি কোনো ট্রাফিক আইন জানেই না। একটা পরিবারের 3 জনের গাড়ি, তো একটা ফ্যামিলিতে তো 3 জনের গাড়ি দরকার হয় না, মেম্বারই হয়তো আছে 4 জন মানুষই তো একটা পাবলিক ট্রান্সপোর্টেই যাতায়াত করতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমার রাস্তায় গাড়ির সংখ্যা কমে, তাহলে অবশ্যই আমার যানজটের সংখ্যা কমবে, স্বাভাবিক। পাবলিক ট্রান্সপোর্টটা কি আমাদের জন্য, বিশেষ করে মানে আমরা বলতে আমি মেয়েদেরকে বোঝাচ্ছি, নারীদেরকে বোঝাচ্ছি, তাদের জন্য সেফ করবেন আপনি? ট্রান্সপোর্ট তো সবার জন্য, এখানে তো আর নারী পুরুষ ভেদাভেদ নেই। এখন এখানে যদি আমার সেভ করতে হয় নারীদের, আগে আমার এই দেশে এখানে মানুষের চিন্তা ভাবনা বদলাতে হবে। কারণ ট্রান্সপোর্টের মধ্যে তো আমি আর জেন্ডার ভাগ করতে পারি না। একদম না। একজন নারী উঠলে বা যে কোনো একজন মা বোন উঠলে যেন তাকে অন্য কেউ যেন সুবিধাটা দেয় বা সম্মান করে, তাদের সাইডটা দিয়ে দেয়। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, ধন্যবাদ। সদরঘাট, এই নদীপথেই ঢাকায় ঢুকে এখানে বসবাস করা মানুষের একটা বড় অংশ। জীবিকার টানে রাজধানীতে আসা মানুষ আর তাদের বসবাসের যোগান দিতে বড় বড় দালানের ভার সইতে পারছে না এ মাটি, বাড়ছে ভূমিকম্পের শঙ্কা। অপরিকল্পিত নগরায়নের ফলে দালানের স্তূপে পরিণত হয়েছে এলাকাগুলি। ফায়ার ব্রিগেড ইতিমধ্যে বলে দিয়েছে, ভূমিকম্পে উদ্ধার কাজ পরিত্যক্ত ঘোষণা ছাড়া আর কিছুই করার নেই তাদের। ভূমিকম্পে তো রেড স্পট হিসেবে পুরান ঢাকাকে চিহ্নিত করা হয়েছে, কারণটা কি বলে মনে হয় আপনার? ঘনবসতি, বিল্ডিংগুলো একটার সাথে একটা পরস্পর লাগানো, মাঝে প্রায় 1 হাতের মতো গ্যাপও নেই, ইমার্জেন্সি কোনো এক্সিস্ট নেই, বা বেশিরভাগ সময় মেইন গেট লাগানো থাকতেছে বাসার, বা বাসার ছাদ তালা লাগানো থাকতেছে। আবার দেখেন, আমাদেরকে বলা হচ্ছে যে ভূমিকম্প হলে আমরা যেন দ্রুত খোলা আকাশের নিচে চলে আসি, কিন্তু খোলা আকাশের নিচে নেমে লাভ কি? আমার আশেপাশেই তো দালান। এটাকে মৃত্যু ফাঁদ বলতেছে এখন। কয়েকদিন আগে ফায়ার সার্ভিসের একটা আমরা অনুষ্ঠানে দেখি যে ওনারা ভূমিকম্প হলে পুরান ঢাকাকে একদম পরিত্যক্ত ঘোষণা করার কথা বলতেছেন, যে এখানে রেস্কিউ কোনো অপারেশনই চালাবেন না ওনারা। আচ্ছা স্বর্ণা, আপনার কাছে জানতে চাই, আপনাকে যদি দায়িত্ব দেয়া হয়, সামনে তো নির্বাচন আসছে, আপনাকে যদি দায়িত্ব দেয়া হয় এই ভূমিকম্প তো হবে একটা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু সেই জায়গা থেকে আপনি আসলে শহরকে বাসযোগ্য করার জন্য, কিংবা ভূমিকম্প হলেও যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কিংবা আমাদের বাসা বাড়িগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, যেভাবে একটি দালান আরেকটি দালানের উপরে হেলে পড়ছে, কিংবা এতটাই কাছাকাছি প্রতিটা দালান, সেই জায়গা থেকে আপনি আসলে কি কি সংস্কার করবেন, বিশেষ করে যদি পুরান ঢাকার কথাই আপনি বলতে চান? আপু, পুরান ঢাকা নিয়ে যদি আমি সংস্কারের বিষয়টা বলি, এখানে সংস্কার থেকে আমার মনে হয় যে মানুষজন আছে তাদেরকে আরো বেশি সচেতন করে তুলতে হবে। বা আমি যদি আমার দিক থেকে বলি যে আমার কি করা উচিত, আমি খুব সম্ভবত এরকম যে আমি বাসার মালিকদের সাথে কথা বলবো, হয়তো খুব এরকম জোন দেখে আমি 20-25টা বাড়ি সিলেক্ট করব, তারপর আমি বিল্ডিংগুলোকে নিয়ে রাজুকের সাথে কথা বললাম এগুলোকে আসলে স্ট্রাকচার মেনটেন করা হয়েছে কিনা। এটা পুরান ঢাকা যদিও না, তো সেক্ষেত্রে আমি এগুলোকে নতুন করে রেনোভেট করার জন্য কি করতে পারি রাজুকের সাথে আলোচনা করে, বা এগুলো কীভাবে করা যায় আমি প্রয়োজনীয় সিটি কর্পোরেশনের সাথে কথা বললাম। এছাড়াও আরেকটা কাজ করতে পারি, যে এই যে বিল্ডিংগুলো তৈরি করা হচ্ছে, এগুলো তো 1-2 বছর হয়নি, বছরের পর বছর ধরে এই বিল্ডিংগুলো তৈরি করা হচ্ছে। তো অবশ্যই একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে রাজুকের পারমিশন নিতে হয়, রাজুক থেকে। তো এই যে পুরান ঢাকার মতো ঘনবসতিপূর্ণ একটা জায়গায় রাজুক কীভাবে পারমিশন দিল, এই একদম মাঝখানে গ্যাপ না রেখে সুনির্দিষ্ট অবকাঠামো মেনটেন না করে বিল্ডিংগুলো তৈরি করার। আপনি খুব সুন্দর পয়েন্ট বলেছেন যে রাজুকের কর্মকর্তাদের সঙ্গেও আপনি যোগাযোগ করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। দালান নির্মাণে যাদের তদারকির দরকার হয় তাদের তদারকির গাফিলতি স্পষ্ট, কিন্তু ভূমির মালিকেরা যে বাসভবনকে মৃত্যু ফাঁদ বানিয়ে রেখেছেন সে দায় তারা এড়াবেন কিভাবে? স্বর্ণা কথা বলতে চান বাড়ির মালিক এবং রাজুকের সাথে, এখনো কোনো সংস্কারের সুযোগ থাকলে কাজে লাগাতে চান সেটাকেও।
পথে পথে ঘুরে জানতে পারছি কি ভাবছে ভোটে নতুনরা। দেশকে নিয়ে তাদের ভাবনা আছে, সে ভাবনায় বাদ যায় না কোনো কিছুই। ভাই আপনি কি নতুন ভোটার, মানে এই নির্বাচনে প্রথম ভোট দিবেন? জি। একজন তরুণ হিসেবে এই দেশকে, কিংবা যদি আমি রাজধানীর কথাই বলি, রাজধানীকে পরিবর্তন করার জন্য আপনাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, আপনি কোন জিনিসটা প্রথমেই পরিবর্তন করবেন? প্রথমত হচ্ছে যে দুর্নীতি আমাদের মুক্ত করতে হবে। বর্তমানে অনেক জায়গায় চাঁদাবাজি বা অনেক কিছুই হচ্ছে, তো এই জিনিসগুলো আমরা নির্মূল করতে চাই। চাঁদাবাজি কিংবা দুর্নীতি, সেটা আপনি নির্মূল করার জন্য কি করবেন? প্রশাসনিকভাবে তাদের সহযোগিতা কাম্য করব আমরা, তারা আমাদের সম্পূর্ণভাবে সাপোর্ট দিবে। এর বাইরে আপনার কাছে আসলে মনে হয় কি না যে মানুষের মানসিকতাটা খুব বেশি পরিবর্তন করা জরুরি? আমি যদি ঠিক না হই, তাহলে আমি যদি চুরি করি, তাহলে আমার সাথে যারা থাকবে তারাও চুরি করবে। সো সবার প্রথম হচ্ছে আমাকে ঠিক হইতে হবে। দেশ পরিবর্তন করতে হলে যে নিজেকে আগে পরিবর্তন করতে হবে সে কথা ভোলেননি রেজাউল। কেননা পরিবর্তনের কথা বলে বিপথে যাওয়াদেরকেও খুব ভালোভাবেই দেখেছে সে। আমি তো ফার্স্ট অফ অল করবো এখানে মাদক যে একটা চাহিদা আছে এটাকে নির্ভুলভাবে এটাকে বন্ধ করার চেষ্টা করব। যারা ডিলারশিপ আছে ওদেরকে অবশ্যই আমি চেষ্টা করব একবারে দেশমুক্ত করে দেওয়ার জন্য। ফুটপাত থেকে শুরু করে প্রতিটা এলাকায়, প্রতিটা জায়গায়, এবং কি আমাদের টয়লেট পর্যন্ত এই রাজধানী থেকে চাঁদাবাজি হয়। এটা আমরা চেষ্টা করব বন্ধ করার জন্য, চেষ্টা করব আইনগতভাবে ওনাদের একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই নির্বাচনে কি আপনি প্রথম ভোট দিবেন, আগেও ভোট দিয়েছেন? একটু আপনার সাথে কথা বলি। কথা বলার ইচ্ছে কমে না নতুনদের কাছ থেকে জানার ইচ্ছেটাও। আপু একটু আপনার সাথে কথা বলি। যে যার নিজের জীবনে ঠোকর খেয়ে শেখে, তাই তো এক একজনের ইচ্ছের জায়গাটাও এক এক রকম। আপনি এই শহরের কোন জিনিসটা পরিবর্তন করবেন? এই শহরে তো অনেক সমস্যাই আছে। শহরে তো সমস্যা শেষ নেই, কিন্তু আমাকে যদি দায়িত্ব দেওয়া হবে সবার প্রথম রাস্তাঘাটটাকে ঠিক করব। বাসের মধ্যে হচ্ছে সিট ঠিক নেই, তারপর হচ্ছে মানে রাস্তাঘাটেরও ওরকম কোনো ব্যবস্থা নেই, উঁচা নিচা। তো এই জিনিসটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। যানজটের সমস্যা তো আছে, কিন্তু রাস্তাঘাট ঠিক না হওয়ার কারণে আমাদের বর্তমানে এই সমস্যাটা বেশি বেড়ে যাচ্ছে। আরেকটা যেটা বললেন যে পাবলিক ট্রান্সপোর্ট, বাসের কথা বললেন, পাবলিক ট্রান্সপোর্ট মেয়েদের জন্য আসলে খুব বেশি এখনো পর্যন্ত সেফ না। জি জি। আপনি যদি দায়িত্ব পান সেক্ষেত্রে আপনি কিভাবে সেফ করবেন? আমি ট্রাই করব যে মেয়েদের জন্য আলাদাভাবে একটা বাস দেওয়া, যেন মেয়েরা সেফলি মানে নিশ্চিন্তভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। তো ওইভাবে মেয়েদের সেফলিটা আগে মেনটেন করব। জি। কথায় কথায় জানতে চাইছিলাম শিক্ষা আমাদের কতটুকু পরিবর্তন করতে পারে। রামিশা এখানে খুব বেশি গুরুত্ব দিলেন পারিবারিক মূল্যবোধকে। অনেক ধন্যবাদ আপু, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগে। আমারও ভালো লাগে। জানতে চাই, শুনতে চাই আরো ভোটে নতুনদের কথা, কিভাবে তারা বদলে দিতে চায় এ দেশকে।